আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিইউ এ ইউনিটের এমসিকিউ গুলা কিভাবে ইজিলি সলভ করা যায় সেগুলা দেখব। তো ডিইউ এ ইউনিটে তোমরা জানো যে এমসিকিউ সলভিং এর জন্য সময় খুবই কম থাকে, ফিজিক্স এবং ম্যাথে স্পেশালি। তো দেখা যায় অনেক সময় একটু বড় বড় প্রবলেমও থাকে, বাট সময় কিন্তু একেবারেই কম, প্লাস হচ্ছে ক্যালকুলেটর ইউজ করা যায় না। তো ক্যালকুলেটর ছাড়া কিভাবে আমরা ইজিলি এমসিকিউ গুলা সলভ করতে পারি সেগুলা দেখবো। এর পরের পার্টগুলোতেও ইনশাল্লাহ ফিজিক্স এবং ম্যাথ থেকে আরো কিছু প্রবলেম দেখাবো। তো আজকে প্রথম পর্ব, তো আমি শুরু করি তাহলে। মেইনলি ফিজিক্সের কথা যদি বলি, ফিজিক্সে অনেক অবজেক্টিভ থাকে যেগুলো দেখলে আমরা খুব দেখেই ভয় পেয়ে যাই বা চিন্তা করি যে এগুলা কিভাবে আসলে ক্যালকুলেটর ছাড়া করে। তো ওই অবজেক্টিভগুলা যদি একটু প্র্যাকটিস করা শুরু করো, একটু যদি একটু সময় নিয়ে প্র্যাকটিস করা শুরু করো, প্রথম দিকে হয়তো খুব তাড়াতাড়ি হবে না, হয়তো 30টা অবজেক্টিভের জন্য তোমার 30 মিনিট সময় থাকবে এক্সামে। তো তুমি ওই অবজেক্টিভটা হয়তো 30 মিনিটে পারবা না, হয়তো 60 মিনিট বা 1.5 ঘন্টাও লাগতে পারে, সমস্যা নাই। প্রথম দিকে একটু আস্তে আস্তে বাসায় প্র্যাকটিস করো, বাট ক্যালকুলেটর ছাড়া। সো তোমার যে জ্ঞান আছে যে দশমিকের সংখ্যার গুণ, দশমিক সংখ্যার ভাগ, বা যে কোনো সংখ্যাকে ইজিলি ভাগ করা, গুণ করা, বা আমরা যে কোনো সংখ্যাকে আদর্শ রূপে প্রকাশ করি বা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করি, যে 1.2 ইন্টু 10⁻10 বা 3 ইন্টু 10⁸, এই আকারে প্রকাশ করা। তো এই আকারে বড় বড় পাওয়ারের সংখ্যাগুলো নিয়ে কাজ করা। তো এই টাইপের প্রবলেমগুলো একটু ক্যালকুলেটর ছাড়া প্র্যাকটিস করতে হবে। সো এই টাইপের প্রবলেমগুলো যদি ক্যালকুলেটর ছাড়া আমরা পারি সলভ করতে, দেন আমাদের স্কিলটা আস্তে আস্তে বাড়বে। তো শুরুতেই খুব ফাস্ট পারবা এরকম না ব্যাপারটা, শুরুতে একটু আস্তে আস্তে করতে হবে, বাট লেগে থাকতে হবে এন্ড চেষ্টা করতে হবে। আর কোশ্চেন আমি বলবো না যে খুব একটা হার্ড হয়, ফিজিক্স বা ম্যাথ যেটাই বলো, কোশ্চেন বই থেকেই আসে এবং বেসিক যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলোই হয়। বাট হচ্ছে ক্যালকুলেটর ছাড়া একটু চ্যালেঞ্জিং হয়ে যায় এবং টাইম ম্যানেজ করাটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। তো তোমরা যদি প্র্যাকটিস করো প্রশ্ন ব্যাংক ধরে, যদি আমি বলবো যে 18-20 বছরের যে প্রশ্ন ব্যাংক আছে সেটা যদি খুব ভালো মতো সলভ করো, তাহলে আশা করি ইনশাল্লাহ অনেকটাই স্কিল বাড়বে তোমাদের। আজকে আমরা 16-17 সালের ফিজিক্স কোশ্চেন থেকে দেখাচ্ছি। দেখো 8 নম্বরে বলেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 273 কেজি বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে রূপান্তর করা হলে এনট্রপির পরিবর্তন কত। তো বরফ থেকে পানিতে রূপান্তর হচ্ছে, এখানে কিন্তু নর্মালি কোনো তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না, জাস্ট হচ্ছে আপেক্ষিক সুপ্ততাপ গ্রহণ করে বরফ থেকে পানি হচ্ছে। সো এখানে আমাদের ওই এনট্রপির পরিবর্তনের যে সূত্রটা হবে সেটা হচ্ছে ডিএস ইকুয়াল ডিকিউ বাই টি। তো এখানে আমাদের যে ডিকিউ সেটা হবে এমএলএফ বাই টি। সো ডিএস ইকুয়াল হচ্ছে আমাদের এমএলএফ বাই টি। এখন দেখো ডিএস ইকুয়াল এমএলএফ বাই টি। তো এমএলএফ, তো বরফের আমাদের এখানে হচ্ছে ভরটা হচ্ছে 273 কেজি, সো 273 দেওয়া আছে। আর এলএফ, এটা হচ্ছে তোমরা জানো যে এটা অবশ্য এই কোশ্চেনটাতে দেওয়া আছে, আমি তুলি নাই, বাট এটা মুখস্থ রাখার কথা যে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ হচ্ছে 3,36,000, আর পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ হচ্ছে 22,68,000। সো এই দুইটা তোমরা একটু মুখস্থ রাখার চেষ্টা করবা। সো এখানে এলএফ এর মান হচ্ছে 3,36,000, সো 3.36 ইন্টু 10⁵। আর টিটা হচ্ছে যে তাপমাত্রায় আছে, সো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সো এটার জন্য হবে 0 + 273। সো এটা একেবারেই ইজি ছিল। দেখো যে 273 চলে গেলে আমার শুধু থাকবে 3.36 ইন্টু 10⁵। সো এটা আমাদের অপশন বি দেওয়াই আছে, 3.36 ইন্টু 10⁵। সো এটা হবে বি নাম্বারটা। তো এটা একেবারেই ইজি ছিল, এটা তেমন একটা ক্যালকুলেশন ছিল না, তো আমি শুরুতে একেবারে কঠিন না দেখে একটা ইজি দেখালাম। তো এরপরে আমরা আরেকটু কমপ্লেক্স দেখানোর চেষ্টা করব। এরপরে দেখো 16 নাম্বার, 6.63 ইভি ফোটনের কম্পাঙ্ক। সো 6.63 ইভি ফোটনের কম্পাঙ্ক, সো 6.63 ইভিটা হচ্ছে এটা শক্তি, সো ফোটনের কম্পাঙ্ক। সো আমরা জানি যে ই ইকুয়াল হচ্ছে এইচ নিউ। সো ই ইকুয়াল যেহেতু এইচ নিউ, তাহলে নিউ ইকুয়াল হবে ই বাই এইচ। সো নিউ ইকুয়াল আমাদের কম্পাঙ্ক হচ্ছে ই বাই এইচ। তো ইটা আমাদের দেওয়া আছে 6.63 ইভি। সো 6.63 ইভি মানে হচ্ছে 6.63 ইন্টু 1.6 10⁻⁻19, আর নিচে হচ্ছে এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক। সো এটা হবে 6.63 ইন্টু 10⁻⁻34। সো এটা একদমই ইজি দিছে যে 6.63, তোমরা জানো যে প্ল্যাঙ্কের ধ্রুবকে 6.63 আছে, এখানেও 6.63 আছে। সো আমার যেটা করতে হবে 6.63 কেটে দিলাম। সো 1.6 10⁻⁻19, আর নিচে আরেকটা পাওয়ার আছে, এটা হচ্ছে 10⁻⁻34। সো 1.6 10⁻⁻19 লিখবো প্রথমে, এরপরে এই -34টা উপরে উঠে গেলে +34 হয়ে যাবে। সো ক্যালকুলেট করে পাচ্ছি যে 34 থেকে যদি 19 বাদ দিই,
তো 20 বাদ দিলে 14 আর 19 বাদ দিলে হচ্ছে 15, সো 1.6 10⁻⁻15 আসবে। সো সরি 10⁻+15, যেহেতু এখানে 34 বড়, সো 1.6 10⁻15, সো এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। সো একদমই ইজি, এখানে কিন্তু 6.63টা তোমাকে মিলাই দিছে যে ক্যালকুলেশনটা ইজি করার জন্য, যাতে ক্যালকুলেটর ছাড়াই আমরা ইজিলি করতে পারি। এটা 6.63 ইভি, তার মানে এই না যে সবগুলাই এতটা ইজি থাকবে, মাঝে মাঝে একটু কঠিনও থাকে। তো আমি আস্তে আস্তে কঠিনের দিকে যাবো ইনশাল্লাহ, এরপরের ভিডিওগুলোতে হয়তো আর একটু কঠিন দেখানোর চেষ্টা করব। তো আজকে যেহেতু ফার্স্ট ভিডিও, একটু চেষ্টা করবো যে যাতে সহজ সহজগুলা দেখানোর, যাতে তোমরা ভয় পেয়ে না যাও। এরপরে দেখো 18 নাম্বারটা, একটি কৃত্রিম উপগ্রহ 7000 কিলোমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। পর্যায়কাল 2 আওয়ার হলে, কৃত্রিম উপগ্রহটার পর্যায়কাল 2 আওয়ার হলে কেন্দ্রমুখী ত্বরণ কত? সো কেন্দ্রমুখী ত্বরণ A = ω²r। তো A = ω²r, আবার ওমেগা হচ্ছে আমাদের 2π/t, টিটা হচ্ছে পর্যায়কাল। সো আমরা লিখবো যে A = ω²r, সো 2π/t হোল স্কোয়ার ইন্টু হচ্ছে r। সো এখন আমরা মান বসাই দিই। খেয়াল করো 2π, সো পাই যেখানে থাকবে, তো এই পাইটার সাথে আমি যেভাবে ডিল করি, পাইটা হচ্ছে 3.14, সো 3.14 না বসায় আমি পাইয়ের জায়গায় একটু চোরামি করে 3 বসাই দিই। সো এখানে 2 × 3, আমি এখানে 6 বসাবো। সো এই জায়গায় আমি 6 বসাবো, আর টি এর মান হচ্ছে 2 আওয়ার। সো 2 × আমাদের জানি যে 2 আওয়ার, সো 3600 সেকেন্ড, সেকেন্ডে নিয়ে যেতে হবে। সো 2 × 3600 হোল স্কোয়ার, আর আরটা হচ্ছে 7000 কিলোমিটার, সো 7000 × 1000, সো 7 × 10⁶ চলে আসবে। এরপর ক্যালকুলেশনে আসি, দেখো 6 × 6 = 6 × 6 = 36, সো এখানে আমার থাকতেছে 600। তো এখানে আলটিমেটলি আমার দেখো 6 × 2 = 12 আর 2টা শূন্য থাকতেছে, তো 12 আর 2টা শূন্য থাকতেছে, সেটাকে স্কোয়ার করব। সো সেটাকে স্কোয়ার করলে আমার দেখো যে এখানে থাকতেছে হচ্ছে স্কোয়ার করলে 1/12 × 12, সো 144, সো 144 ইন্টু 2টা শূন্য ছিল, স্কোয়ার করলে আরো 2টা শূন্য আসবে, সো 10⁻⁴। আর এখানে হচ্ছে ইন্টু 7 × 10⁶, সো 10⁶, 10⁴। সো এখন যেটা করতে হবে যে উপরে আছে 7 আর নিচে হচ্ছে 144, উপরে 7 নিচে 144, তো 7কে 144 দিয়ে ভাগ করব। আর বাকিটা হচ্ছে 10⁶ মাইনাস এখানে 10⁴, সো 10⁶ আর 10⁻⁻4 উপরে উঠে যাবে, সো চলে আসবে 10⁻², আর এখানে 7/144, সেটা একটু ভাগটা করা লাগবে। তাহলে 7/144 × 10⁻² চলে আসলো। তাহলে এখন দেখি 7/144, সো 7কে যদি 144 দিয়ে ভাগ করি, সো প্রথমেই একটা দশমিক দিতে হবে, 70 যাচ্ছে না, সো আবার একটা 0 দিয়ে এখানে হচ্ছে আবার একটা 0 দিলাম, তো 700। তো এখন দেখি যে 144 কয়বার যায়, তো 144 হচ্ছে যদি এটাকে 150 চিন্তা করি, তাহলে 300 এর ক্ষেত্রে 2 বার যায়, আর 600 হলে 4 বার যায়। সো এটা বোঝাই যাচ্ছে যে 0.04, সো এটা 4 বার যাবে। ওকে, সো এটা 0.04 দিলাম, বোঝা যাচ্ছে যে এটা 4 বার যাবে, তো আমি আর এখানে হিসাব করলাম না, সো 0.04 ধরে নিলাম। ঠিক আছে, সো 0.04 ধরে এটাকে যদি কাজ করি, দেখো 0.04 × 10⁻², সো 0.04 10⁻²। তো এখন দেখো এখানে আমার সবগুলা হচ্ছে পূর্ণমানের দশমিক, মানে দশমিকের আগে একটা করে পূর্ণ সংখ্যা আছে সবগুলাতেই। সো এখানে আমি যেটা করব যে 0.04, সো এটাকে যদি 4 × সামথিং প্রকাশ করতে যাই, তাহলে হবে হচ্ছে এই পয়েন্টটাকে আমি যদি 2 ঘর ডানে সরাই দিই, পয়েন্টটাকে যদি 2 ঘর ডানে সরাই দিই, তাহলে আমার এখানে পাওয়ারটা কমবে। পয়েন্টটাকে ডানে সরাই দিলে এখানে পাওয়ারটা কমবে। সো এভাবেও চিন্তা করতে পারো যে 0.04 × এখানে হচ্ছে 100, সো এটা চলে আসবে 4। ওকে, সো 4 টাইপের একটা অ্যান্সার চলে আসবে। কিন্তু আরেকটা ব্যাপার আছে যে এখানে যে পাইটাকে চোরামি করে আমি একটু কমায় ধরলাম, এটাকে যে আমি 3.14 ধরি নাই, সো ওইটাকে স্কোয়ার করলে একটা মান আসতো 3.14, ওইটাকে যদি আমি 3 না ধরে 3.14 ধরতাম, তাহলে আরেকটু বেশি মান আসতো। সো সেটা অবশ্যই 4 থেকে বেশি হইতো, অবশ্যই সেটা 4 থেকে একটু বেশি হইতো। সো এখন দেখি যে 4 বা 5 এর কাছাকাছি কি অ্যান্সার আছে। সো 1.33 এটা হবে না, 2.663 এটাও হবে না, আরেকটা আছে 10, আরেকটা আছে 5। সো অ্যান্সার গুলাও ওমন ভাবেই গ্যাপ গ্যাপ করে দেওয়া থাকে যাতে অ্যান্সারের সাথে মিলে যায়, মোটামুটি কাছাকাছি গেলেই যাতে আমি ধরতে পারি। সো এটা অবশ্যই 4 থেকে বেশি হবে, বুঝাই যাচ্ছে যে এখানে 3.14 ছিল, আর এখানেও হয়তো এরপরের ডিজিট গুলো আমি নিই নাই।
সো এখানে আমার এটা অবশ্যই 4 থেকে বেশি হবে এবং এটা হবে 5.325। সো এখন ক্যালকুলেটরে করে বাকিটা মিলাই নিতে পারো। সো এই টাইপের অবজেক্টিভগুলো যেগুলো একটু বেশি অ্যাজিউম করে নেওয়া লাগে আর একটু টাইম বেশি লাগে, তো আমি বলবো যে এগুলা নর্মাল যে অবজেক্টিভগুলো আছে সেগুলো আগে ফুল এনশিওর করো, যেগুলো ইজিলি পারা যায়, যেগুলো ক্যালকুলেটর ছাড়া খুব ইজিলি করা যায়। সো সবগুলাতে অত ক্যালকুলেশন থাকে না ফিজিক্সে, তো যেই প্রথম দিকে যেগুলো পারবা ইজিলি সেগুলো ভালো মতো অ্যান্সার করে দেন শেষে যদি সময় থাকে সব অ্যান্সার করা শেষে, তাহলে এই টাইপের বড়গুলা একটু রিস্ক নিতে পারো। সো যদি সময় থাকে তাহলে এইভাবে ট্রাই করে দেখতে পারো, কিন্তু এমনিতে যদি একেবারেই না পারো বা দেখে যদি ভয় লাগে বা খুব বড় টাইপের সংখ্যা লাগে, তাহলে এইভাবে আসলে রিস্ক নিয়ে সময় নষ্ট করার দরকার নাই, কারণ এর থেকে এই টাইমটাতে আসলে অন্য আরো কয়েকটা অবজেক্টিভ অ্যান্সার করা যায়। এরপরে দেখো 19 নাম্বারটা, ইলেকট্রন যদি 2.5 × 10⁶ মিটার/সেকেন্ড বেগে চলে তাহলে তার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত? সো ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি যে ল্যামডা = h/mv। তো ইলেকট্রনের ভরটা এইখানে দেওয়া আছে, বাট না দেওয়া থাকলেও আমরা জানি যে 9.1 × 10⁻31 কেজি। সো ল্যামডা = h/mv দিয়ে করব আমরা অঙ্কটা। সো দেখো ল্যামডা = h/mv, তাহলে h কত? h হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, সো 6.63 × 10⁻34। সো আমি লেখার সময় একটু ডান সাইডে চলে আসি, তোমরা যদি না দেখতে পাও এটার জন্য সরি। এখন চেপে গেলাম 6.60 × 10⁻34, দেন m × v, mটা হচ্ছে 9.1 × 10⁻31। সো 9.1 × 10⁻31, আর ভেলোসিটি আমাদের দিয়ে দিছে যে 2.5 × 10⁶। সো 2.5 × 10⁶। এখন দেখো কি করব, তো দেখে মনে হইতেছে অনেক বড় সড়ো ক্যালকুলেশন, বাট একেবারেই ইজি। দেখো আমি কি বুদ্ধিটা করি, 9.1 × 2.5। সো 9.1 কে একটু চোরামি করে 9 চিন্তা করব, 9 × 2.5, তাহলে 9 × 2.5 হচ্ছে 2 + 0.5। এই বুদ্ধিটা কাজে লাগাও তো, 2.5, সো 2 + 0.5, 9 × 2 + 0.5, সো 9 দুগুণে হচ্ছে 18, আর সাথে আসবে 4.5। সো 4.5 যদি আসে, 9 × 0.5 4.5, সো এটা আসবে আমার হচ্ছে 22.5। সো 22.5 এটা থেকে আমার চলে আসলো। সো নিচে আমার 22.5 আমি ধরে নিলাম, গুণ করে চলে আসছে। সো নিচে হচ্ছে, উপরে হচ্ছে আগের মতোই 6.63 × 10⁻34, আর নিচে 20.5 আর সব পাওয়ারগুলো যোগ করে ফেলবো। সো -31 + 6 আমার চলে আসবে হচ্ছে এখানে -25। সো 10⁻25। সো এখানে চলে আসলো 22.5 × 10⁻25, আর উপরে হচ্ছে 10⁻34। সো নিচের পাওয়ারকেও উপরে উঠাই দিব, সমস্যা নাই, বাট এই জায়গাটায় কি করব? সো 6.63/22.5। সো 22.5 কে আমি অবশ্যই 6.63 কে এখন বসে বসে 22.5 দিয়ে ভাগ করব না। আমি যেটা করব যে এইখানে যেমন একটা সংখ্যা আছে দশমিকের আগে, সহজ ভাষায় বললে মানে হচ্ছে ওই যে বৈজ্ঞানিক আকারে যে প্রকাশ a × 10⁻n, a × 10⁻n এই আকারে প্রকাশ করা আর কি সংখ্যাগুলোকে, এটাকে প্রকাশ করা আছে, বাট এটাকে আমি প্রকাশ করব। তো এই বৈজ্ঞানিক আকারের যে কথাটা বললাম এটা হচ্ছে তোমাদের 9-10 জেনারেল ম্যাথ বইয়ের চ্যাপ্টার 4.2। সো চ্যাপ্টার 4.2-তে তোমরা এই ব্যাপারে ডিটেইলড সবকিছু পাবে, মানে পড়ে আসছো অলরেডি আশা করি, কিভাবে আসলে বড় বড় সংখ্যাকে পাওয়ার করে লিখি আর কি। সো এখন যেটা করব যে উপরে 6.63 10⁻34 থাক, সমস্যা নাই। সো এটা 6.63 10⁻34ই থাকুক। নিচে দেখো 22.5, এটাকে 2.25 আকারে যদি প্রকাশ করি, দশমিককে যদি বামে চাপাই তাহলে পাওয়ার বাড়বে। দশমিককে যদি বামে চাপাই পাওয়ার বাড়ে, আর দশমিককে যদি ডানে চাপাই পাওয়ার কমে, এটা মনে রাখবা। সো দশমিককে যদি বামে চাপাই এই পাওয়ারটা বাড়বে, বাড়া মানে -25 থেকে -26 না, বাড়া মানে যেহেতু মাইনাসে আছে, সো -25 থেকে -24 হবে। সো এই মাইনাসটা একটু প্যাচ লাগে, এটা আমারও প্যাচ লাগে এখনো অনেক সময়। সো 22.5, এটা 2.25 করলে দশমিকটা এক ঘর বামে চাপবে। সো দশমিকটা যেহেতু এক ঘর বামে চাপবে, আর এটা আমার পাওয়ার বেড়ে যাবে, সো 10⁻24 হবে। সো 6.63 × 10⁻34, আর এখানে হচ্ছে 2.25 লিখলে দশমিকের কারণে দশমিকটা বামে চেপে গেছে এক ঘর, সো এটা বেড়ে যাবে পাওয়ার। সো 10⁻24 হবে। সো 2.25 × 10⁻24। সো এই 10⁻24টা যদি উপরে চলে যায় তাহলে হয়ে যাবে 10⁻34 + 24। সো এটা আমার চলে আসবে আলটিমেটলি 10⁻10। সো আমার পাওয়ারটা চলে আসবে 10⁻10। আর এখানে দেখো এই পাশটা 6.63/2.25। ওকে,
সো 2.25 6.63। তো একটু যদি চিন্তা করি যে এটাকে যদি এভাবে 2 চিন্তা করি, সো এটাকে 2 আর এটাকে যদি 6 চিন্তা করি, 2 একে 2, 3 দুগুণে 6, সো 3-এর কাছাকাছি কিছু একটা আসবে, এটা বোঝা যায়। সো 3-এর কাছাকাছি আসবে। তো এখানে দেখতেছি যে 2.9, 2.9, 2.4, সো 2.9 দুইটা আছে। সো 3-এর কাছাকাছি অ্যান্সার আমার দুইটা আছে, বাট আমার পাওয়ার কিন্তু 10⁻⁻10। সো 2.9 10⁻⁻10, এটা দাগায় দাও চোখ বন্ধ করে। এটার ক্যালকুলেশন কিন্তু একদমই ইজি ছিল। দেখো জাস্ট হচ্ছে আমাদের প্রথমে আমরা যে কাজটা করলাম যে নিচে আমরা যা আছে গুণ করে দিলাম। সো নিচে 9 ইন্টু 2.5 গুণ করে পেলাম 22.5। সো এখন এটাকে আমি 6কে তো 22.5 দিয়ে ভাগ করতে পারি না। সো আমি 22.5 এর দশমিকটাকে এক ঘর বামে চাপাই নিলাম, এটাকে 2 বানাই নিলাম, বা 2 এর কাছাকাছি কিছু একটা। সো 2 একে 2, 3 দুগুণে 6। সো এখানে 3 এর মতো আসলো। আর এই যে পাওয়ারটা বানাইলাম 10⁻⁻25 থেকে -24, এটাকে উপরে উঠাই দিলে 10⁻34 প্লাস 24, সো 10⁻10। সো 2.9 10⁻10, এটা হয়ে গেল অ্যান্সার। এরপরে দেখো আরেকটা 22। একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা হচ্ছে 12 মিটার এবং ব্যাস 1.8 মিটার। একটি পাম্প কুয়াটিকে 24 মিনিটে পানি শূন্য করলে পাম্পটির ক্ষমতা কত? সো এখানে আমরা জানি যে পি ইকুয়াল হচ্ছে mgh/t। তো অ্যান্সারে দেখতে পাচ্ছি যে সবগুলা এইচপি তে দেওয়া আছে, মানে হর্স পাওয়ারে। সো ক্ষমতাটাকে অবশ্যই 746 দিয়ে ভাগ করতে হবে। সো mgh/t ইন্টু 746। সো এখানে দেখো পুরাটা কুয়া যেহেতু পানি দিয়ে ভর্তি, সো পুরা কুয়ার যে আয়তন, সেই আয়তনকে আমরা যদি ঘনত্ব দিয়ে গুণ করি তাহলে টোটাল পানির ভরটা পাবো। সো ভি রো, তো ভি হচ্ছে আমাদের আয়তন, পাই আর স্কোয়ার এইচ ইন্টু রো 1000, এটা দেওয়া না থাকলেও আমরা জানি। সো পাই আর স্কোয়ার এইচ ইন্টু রো। সো পাই আর স্কোয়ার এইচ ইন্টু রো বসাবো এম এর জায়গায়, দেন জি, দেন এইচ, দেন টি ইন্টু 746। সো এখানে দেখো এখানে মান বসানোর সময় আমি আরেকটু চালাকি করব। দেখো পাইটা 3.14, সো এটা অবশ্যই 3 বসাবো। সো 3 আর স্কোয়ার, আরটা হচ্ছে 1.8, তাইলে অর্ধেক করলে হচ্ছে 0.9 এর হোল স্কোয়ার। সো এটাকে আমি ধরবো 1। সো 0.9কে ধরবো 1। আর এইচ, সো উচ্চতা হচ্ছে আমার 12 মিটার, এটা 12ই ধরবো, কোনো সমস্যা নাই। দেন রোটা হচ্ছে 1000। আর জি হচ্ছে 9.8, বাট জি কে আমি একটু বাড়ায় ধরবো, জি কে ধরবো 10। সো জি কে 10 ধরবো হিসাবে সুবিধার্থে। আর এইচটা হবে হচ্ছে এই এইচটা হবে হচ্ছে গড় উচ্চতা, যেহেতু পুরাটাকে পানি শূন্য করতে হবে একবার, মানে যেহেতু পুরাটার জন্য আমার সব ক্ষেত্রে উচ্চতাটা সেম হবে না প্রতি মুহূর্তের পানি উঠানোর জন্য। সো এটা হচ্ছে আমার গড় উচ্চতা। সো h/2, সো এটা আসবে হচ্ছে আমার 12/2, দ্যাট ইজ 6। আর নিচে হচ্ছে টাইম হচ্ছে দিয়ে দিছে 24 মিনিট। সো 24 ইন্টু 60 ইন্টু হচ্ছে আমার 746। সো পাই আর স্কোয়ার এইচ রো জি এইচ বাই হচ্ছে টি ইন্টু 746, টাইমটাকে আমরা সেকেন্ডে নিয়ে নিলাম। আর এখানে দেখো সবকিছু আমি সুন্দর করে করে লিখলাম, বাট এখানে 746 রেখে দিছি। সো মনে করো না আমি 746 ধরেই কাজ করব, এটাকে আমি 750 বানাই নিব একটু পরেই। সো শুরু থেকে দেখো এখানে হচ্ছে 6 একে 6, এখানে যদি কাটি তাহলে হচ্ছে আমার 10 থাকলো। এরপর এই 10 আর এই 10 কেটে গেল। সো 6 একে 6, 6 10 60, এই 10 আর এই 10 কেটে গেল। সো এরপরে আমার এখানে থাকতেছে হচ্ছে 24। সো উপরে আছে 12 একে 12, 12 দুগুণে 24। সো জাস্ট 2 থাকতেছে। তো এই 2 দিয়ে যদি আমি কাটি তাহলে এখানে থাকতেছে হচ্ছে 500। 1000/2, 500 চিন্তা করো। সো উপরে নিচে মোটামুটি সবই কেটে গেছে, জাস্ট হচ্ছে 3 5 1500 আছে, আর নিচে হচ্ছে 746। সো 3 5 1500 চিন্তা করো, আর নিচে 746কে 750 বানায় দাও। সো 1500/750, সো 1500/750 হচ্ছে আমার আসে 2 এর কাছাকাছি। 2 এর কাছাকাছি না, 2ই আসে। সো 1500/750 হচ্ছে 2। সো 2 যেহেতু আসে, এবার দেখো 1500/750, সো আমি কোথাও কোথাও মান কিন্তু বেশি নিছি, আবার কোথাও হচ্ছে মান একটু কমাই নিছি। সো আলটিমেটলি আমার 1500/750 এটা হচ্ছে 2 এর মতো একটা ভ্যালু দেয়। সো এটা 2 এর একটু বেশি হবে বা 2 এর একটু কম হইতে পারে। সো যেহেতু 2 এর একটু বেশি বা কম হইতে পারে, সো এখানে দেখো 2 এর কাছাকাছি আমার একটা অ্যান্সারে মিলে, সেটা হচ্ছে 1.67 এইচপি। কারণ 3.34টা হচ্ছে 3 এর থেকে অনেক, 3 এর থেকেও বেশি। আরেকটা হচ্ছে 6 আর আরেকটা হচ্ছে 26.72, এটা তো কোনোভাবেই পসিবল না। সো 2 এর কাছাকাছি অ্যান্সার নিতে গেলে 1.67 এইচপি। তো আমি একটু বেশি এটাতে আসলে চালাকি করলাম অবজেক্টিভটা সলভ করার জন্য, কারণ এটা আসলে ক্যালকুলেশন এমনিতেও বড় আর অনেকগুলা মান যেহেতু, সো এই মানগুলো একটু মিলানো টাফ। তো এই টাইপের অবজেক্টিভগুলো আমি বলি যে হয়তো না পারলে ছেড়ে দাও, বা যেহেতু একটু কঠিন তো এগুলো অনেক সময় কিল করে। যদি শেষের দিকে সময় থাকে তাহলে এই টাইপের অবজেক্টিভগুলো ট্রাই করতে পারো, তাও এইভাবে একটু চালাকি করে, যেহেতু ক্যালকুলেটর নাই।
ক্যালকুলেশনটা আবার একটু দেখি। এখানে প্রথমে হচ্ছে 6 একে 6, 6 10 60 নিলাম, দেন 10 একে 10, 10 একে 10, আর এখানে 12 একে 12, 12 দুগুণে 24, দেন 2 একে 2, আর এখানে হচ্ছে 5 দুগুণে 10, দুইটা শূন্য দুইটা শূন্য, তো উপরে হচ্ছে 500 ইন্টু 3, আর নিচে থাকতেছে 746। তো 500 ইন্টু 3 হচ্ছে 1500, আর 746কে বানিয়ে নিলাম 750। সো 1500/750 চলে আসলো 2। এখন এই 2 এর কাছাকাছি তো 1.67ও হয়, আবার 3.34ও বলা যায়। সো আমি কেন 1.67 নিলাম, দেখো যে এখানে 9.8 এর জায়গায় আমরা জি এর মান 10 ধরছিলাম, আবার এখানে ওই যখন ব্যাসার্ধ নিলাম তখন 0.9 এর জায়গায় 1 নিছিলাম। 3.14 এর জায়গায় যদিও একটু কমায় নিছি, বাট এই দুই জায়গায় কিন্তু আমরা বাড়ায় নিছিলাম। সো যেহেতু একটু বাড়ায় নিছিলাম, সো মানটা একটু বেশি আসার কথা, তাই ওটাকে যদি একটু কমায় চিন্তা করি, সো 1.67 হর্স পাওয়ার, এটা একটা অ্যান্সার। সো এটা হচ্ছে আমার ওই 2 এর থেকে একটু কম যদি ধরি তাহলে 1.67টার সাথেই মিলে যায়। সো 1.67 হর্স পাওয়ার, তোমরা যদি মেইন ডাটা বসায় দেখো তাহলে দেখবা যে 1.67 হর্স পাওয়ারই অ্যান্সার আসবে। 25 নাম্বার দেখো, এরপরে একটা সার্কিট দেওয়া আছে, বলছে যে প্রদত্ত বর্তনীতে রোধ আর এর মান কত। সো এই রোধটার মান বের করতে হবে, বাকি রোধগুলা দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে। ভোল্টেজ সোর্স থেকে যে কারেন্টটা বের হইতেছে মেইন কারেন্টটাই দেওয়া আছে 0.6 অ্যাম্পিয়ার। তো আমার কাজ হচ্ছে জাস্ট হচ্ছে ভি ইকুয়াল আই আর করার, আর আমার ভোল্টেজ দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে, আমার হচ্ছে তুল্য রোধটা বের করার চেষ্টা করতে হবে। সো তুল্য রোধটা বের করতে নিলেই আমি আর এর মানটা পেয়ে যাব। সো ভি ইকুয়াল আই আর, সো আর ইকুয়াল হচ্ছে ভি বাই আই, সেটা দিয়ে আমি তুল্য রোধটা পাবো, আর সেই তুল্য রোধটা থেকেই আমি এই আর এর মানটা পাবো, যেহেতু বাকি রোধগুলো সব দেওয়া আছে। তো আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল হচ্ছে ভি বাই আই, ভি এর মান 9 আর আই এর মান হচ্ছে 0.6। তো এটা এই পাশে লিখে ফেললাম 9 আর 0.6। আর ইকুইভ্যালেন্ট হচ্ছে, দেখো কি কি রোধ আছে, 5 প্লাস এই দুটো আছে প্যারালালে, সো প্যারালালে থাকলে 30 ইন্টু আর বাই 30 প্লাস আর। সো লিখলাম 5 প্লাস 30 ইন্টু আর বাই 30 প্লাস আর। সো এটা ইকুয়াল হচ্ছে 9/0.6। এখন দেখো এই 0.6 মানে কি, 0.6 মানে আমি বুঝি হচ্ছে 0.6, সো পয়েন্ট সরাই দিলে 6, নিচে 1 আর একটা 0, পয়েন্টের পরে যেহেতু একটা সংখ্যা আছে, সো 6/10। সো 6/10 মানে হচ্ছে আমার অ্যাকচুয়ালি 3/5। সো 6/10 হচ্ছে 3/5। সো 9 আমি যদি 3/5 লিখি, 9/3/5, সো এটাকে যদি উল্টায় দেই তাহলে হচ্ছে 9 ইন্টু 5/3। সো 9 ইন্টু 5/3, 3 একে 3, 3 3 9, সো এটা থেকে আসবে 3 5 15। সো এই পাশে আমার আসবে 15, এই পাশে চলে আসলো 15, আর এই পাশে তো যেটা ছিল সেটাই। সো এই পাশে যদি 15 আসে তাহলে দেখো এই পাশে আছে 5, সো 5টা যদি 15 থেকে বিয়োগ করে দিই তাহলে 30 ইন্টু আর বাই 30 প্লাস আর সমান চলে আসবে 10। সো 5টাকে এই পাশে পাঠায় বিয়োগ করে দিলাম, দেন 30 ইন্টু আর বাই 30 প্লাস আর হচ্ছে 10। সো এখন হচ্ছে জাস্ট ক্যালকুলেশন একটু করবো, যে 30 ইন্টু আর ইকুয়াল 300 প্লাস 10 আর। সো 30 আর ইকুয়াল 300 প্লাস 10 আর, দেন 10টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 20 আর ইকুয়াল 300, দেন আর ইকুয়াল হচ্ছে 300/20। দেন দেখো 2 একে 2, 15 দুগুণে 30, উপরে থাকতেছে 150, নিচে 10, সো এটা থেকে আসলে 150/10 চলে আসবে 15। সো আর এর মান হচ্ছে 15। সো অপশন এ হচ্ছে অ্যান্সার। তো আমি এই ভিডিওতে অল্প কিছু এমসিকিউ দেখালাম ফিজিক্স থেকে, এর পরের পার্টগুলোতেও ইনশাল্লাহ ফিজিক্স থেকে এবং ম্যাথ থেকে আরো কিছু দেখানোর চেষ্টা করব। আর আমার ভিডিওর ব্যাপারে যদি তোমাদের কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ।